নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ রবিবার, সকাল এখন 10টার মতো বাজে। এখন সকাল সকাল যাচ্ছি গমকলে। আমাদের মাসের প্রথম সপ্তাহে রেশন তোলা হয়ে যায়, কিন্তু এই সপ্তাহে একটু দেরি হয়েছে। আর গমটা ভাঙাতে দিয়ে এসছি, গম ভাঙাতে হয়ে গেছে। চলুন এবার গমটা আগে গিয়ে নিয়ে আসি। চলে এসেছি গমকলে। এই গমকলটা আমাদের রেশন দোকানের একদম সামনে। প্রতিবার এই গমকল থেকে আমরা গম ভাঙাই। চলুন, আমাদের গম ভাঙানো হয়ে গেছে, বাটাটা নিয়ে বাড়ি যাই। চলুন, আটা নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি আমাদের কন্যগড়ের বড় মার কাছে। আমাদের কন্যগড়ে কিন্তু প্রত্যেকবার কালী পুজোতে একটি বড় মা তৈরি হয়। সেই উচ্চতা কিন্তু বিশাল বড়। আপনাদের কয়েকটা ভিডিও আগে দেখিয়েছিলাম যে বড় মা কিন্তু তৈরি হচ্ছে। আমাদের বড় মা কন্যগড়ের দুর্গাপুজো থেকে বানানো শুরু হয়ে যায় এবং কালী পুজোর দুদিন আগে মা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। চলুন, প্রতি বছরের মতো এই বছরও বড় মা তৈরি হয়েছে আমাদের কন্যগড়ে। চলুন এখন আপনাদের বড় মা কতটা তৈরি হলো দেখিয়ে আসি। আর যাওয়ার পথে স্টেশন ধারের এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, পাশ দিয়ে চলে গেছে সুদীর্ঘ রেল লাইন। দেখতে কিন্তু অপূর্ব লাগে। চলুন, চলে এসেছি নবোদয় সংঘতে। নবোদয় সংঘতেই প্রতি বছর তৈরি হয় বড় মা। এবছরও তার অন্যথা হয়নি। ওই যে দেখতে পাচ্ছেন কাঁচা দেওয়াল দালান ঘরটি, ওখানেই তৈরি হচ্ছে বড় মা। আপনাদের ভালোভাবে দেখাতে পারবো না, কারণ বড় মা তৈরি হওয়ার আগে কিন্তু ভিডিওতে ভালোভাবে দেখানো নিষিদ্ধ। তাই আপনাদের যতটুকু সম্ভব দেখাচ্ছি। অবশ্যই কিন্তু বড় মা তৈরি হলে আপনাদের ঘুরে দেখাবো। চলুন, এখন যাচ্ছি বাড়িতে আজকে সকালবেলা টিফিন এখনও করা হয়নি। চলুন দেখি বাড়িতে গিয়ে টিফিনের জন্য কি আয়োজন করা হয়েছে। আর আমাদের পাড়াতেও কিন্তু বেশ কয়েক জায়গায় প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে। এই যে আজকে সকালের টিফিনে আছে কচুরি আর আলুর দম। এই যে এটা আমার মাছের জার, আর এটা হয়ে গেছে প্রচুর নোংরা। এখন এই জলটা পাল্টাবো। দেখতে পাচ্ছেন কীরকম পরিমাণে নোংরা হয়েছে। চলুন জলটা আগে পাল্টে নিই ওদের। জলটা এতটা নোংরা হয়েছে যে ভেতরের মাছগুলোকে পর্যন্ত দেখা যাচ্ছে না। চলে এসেছি বাইরে। এই যে এই গামলাটায় এখন ওদের আমি ঢালবো, তারপরে এটা পরিষ্কার করব। তো এখানে আমার প্রত্যেকটা মাছকে আমি গামলায় নিয়ে নিয়েছি। এখানে আছে 4টে গোল্ডফিশ, দেখুন। আর আছে এগুলো হচ্ছে জেব্রা ফিশ। এগুলো প্রত্যেকটা কিন্তু একসাথেই এনেছিলাম। যখন এনেছিলাম তখন কিন্তু এরা সবকটাই ছোট ছোট ছিল, এখন এরা এরকম বড় বড় হয়ে গেছে। আর এখানে পাথর আর এই যে গাছ সব এখানে আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে জারটা এখন পরিষ্কার করব। চলুন, হয়ে গেছে জল পরিষ্কার আর পাল্টানো। এটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এখন এই যে সমস্ত জিনিসগুলো একে একে এর মধ্যে সেট করে দেব। পাথরগুলোকে ভালো করে ধুয়ে নেব অল্প অল্প করে। হয়ে গেছে সমস্ত কিছু সেট আপ। পাত্রগুলো ঢুকিয়ে নিয়েছি আর গাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো এক এক করে তুলে এর মধ্যে দিয়ে দেব।
বড় মাছগুলো কিন্তু তাড়াতাড়ি উঠে যায়, কোনো ডিস্টার্ব করে না, কিন্তু ছোট যে মাছগুলো রয়েছে ছোট মাছগুলোই কিন্তু উঠতে চায় না, তাদেরকে তুলতে একটু সমস্যা। দেখুন কীভাবে ছটপট করে একটা মাছকে তুলতে আমার অনেকটা সময় লেগে যায়, তাই এদেরকে সবার লাস্টে তুলি। এই যে তুলেছি একটাকে, এটা হচ্ছে জেব্রা ফিশ। দেখুন কিছুতেই ওদের হাত দিয়ে তোলা যায় না। চলুন আগে এদেরকে তুলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তুলেছি দুটোকে একসাথে, চলুন এদেরকে ছেড়ে দিই। হয়ে গেছে, সব মাছগুলোকে এখানে ছেড়ে দিয়েছি। আর দেখুন জলটা কিন্তু অনেক নোংরা, আর এদেরকে ছেড়ে দিয়েছি আমরা। ওদেরকে ঘরে রেখে এসেছি, আর এখন এই যে অক্সিজেন পাম্পের বলটা, এটাকে এখন ধুতে নিয়ে এসেছি। এটাও কিন্তু মাছের খাবারগুলো আটকে আটকে অনেক নোংরা হয়ে গেছে। চলুন হয়ে গেছে, এখন ওদের অ্যাকোয়ারিয়ামটা পুরো সেট করে দিই। চলুন ওদের জল পুরো পাল্টে দিয়েছি, এখন দেখুন কতটা পরিষ্কার লাগছে, আপনাদের উপর থেকে একবার দেখাই। এখন দেখুন কতটা পরিষ্কার লাগছে। আর ওদের খাবারের জন্য কিন্তু আমি এখানে হাই প্রোটিন ফুড এটা ব্যবহার করি, আর এটা হচ্ছে লো প্রোটিন ফুড। এটা আগে দিতাম, কারণ আগে তো অত কিছু জানতাম না, এখন তাই এই হাই প্রোটিন ফুডটা ব্যবহার করি। আর এদের জন্য আছে এই যে এইটা, এই রিড অলটা, এটা হচ্ছে নীল রং জল, এটা হচ্ছে মাছেদের ফাঙ্গাস আর ওদের গায়ে যে জীবাণু লেগে থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। এটা আমি কিন্তু সপ্তাহে একবার ব্যবহার করি। ধরুন ওদের অক্সিজেনটা চালিয়ে দিই ওদের। চালু হয়ে গেছে ওদের অক্সিজেন, এখন চলুক কিছুক্ষণ। এখন বাজে বিকেল 5টা, এখন যাচ্ছি মহামায়া হসপিটালে। দিদা হাসপাতালে ভর্তি ছিল গল ব্লাডার স্টোনের অপারেশনের জন্য, সেটা আপনারা হয়তো জানেন, আগের ভিডিওতে আমি বলেছি। আজ দিদার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 1 মাস হয়ে গেছে, তো 1 মাস পর হাসপাতালে এসে যোগাযোগ করতে বলেছে। দিদার ERCP অর্থাৎ এন্ডোস্কোপি কিন্তু হয়েছে মেডিকেল হাসপাতালে, কিন্তু আজকে দিদাকে 1 মাস পর নিয়ে যাচ্ছি মহামায়া হসপিটালে। এখন যাচ্ছি তার জন্য টিকিট কাটতে, চলুন। আমার দিদা, মামি আর মা কিন্তু পরে আসবে, এখন আগে আমি গিয়ে নাম লেখাবো। সার্জেন্ট ডাক্তার কিন্তু বসে সন্ধ্যা 6টা থেকে, কিন্তু 5টা থেকে টিকিট কাটতে হয়, কারণ উনি 20 জনের বেশি পেশেন্টকে দেখে না, তাই আগেই 5টার সময় যাচ্ছি, যাতে 20 জনের মধ্যে আমাদের নামটা হয়ে যায়। চলুন চলে এসেছি মহামায়া হসপিটালে। এখানে কিন্তু যারা ভর্তি থাকে পেশেন্টরা, তাদের কিন্তু বাড়ির লোক থাকার কোনো রকম সুবিধা নেই। এখানে যদি কোনো পেশেন্ট ভর্তি হয় তবে তাকে কিন্তু আয়া রাখতে হয়। চলুন এখন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, ওই যে 2 জন লোক আছে, তারপরেই আমার লাইন। চলুন আগে নামটা লিখিয়ে নিই। হয়ে গেছে দিদাকে ডাক্তার দেখানো। দিদা, মামি আর মা টোটো করে বেরিয়ে গেছে, কারণ দিদা অসুস্থ, সাইকেলে করে বা নর্মাল গাড়ি করে আসতে পারবে না, তাই টোটো করে দিদাকে নিয়ে যাওয়া হয়েছে। আর আমি যাচ্ছি সাইকেলে করে, যেহেতু আমি সাইকেলে করে এসছি আর আমার এখানকার রাস্তাঘাট চেনা। চলুন এখন তাহলে বাড়ি যাই। আজকের ভিডিওতে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।